চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন। জমেলা ঝড়ের বেগে ফারাজের দিকে ধেয়ে আসে, বিক্ষুব্ধ আবেগে দুই হাত প্রসারিত করে। ফারাজ মুহূর্তের ভেতরেই চিত্রার আড়ালে গিয়ে বলে ওঠে, এই মাতারি দূরে থাক, কাছে আসবি না। বউ বিনা কেউ আমার কাছে এলে পেছন চুলকায়। চিত্রা নির্লিপ্ত ভঙ্গিতে একপাশে সরে দাঁড়ালো, কটাক্ষ ভরা কণ্ঠে বলল, আরো দরজা খুলে রোম্যান্স করুন। খুশি হয়েছেন? এই যে মিস, এই ধরুন আপনার হেন্ডুকে। হেন্ডুর কারেন্ট বেশি, একটু কমিয়ে দিন তো। ফারাজের কণ্ঠ শুকিয়ে আসে। সে সংযম ধরে রেখে চিত্রাকে উদ্দেশ্য করে বলল, শয়তান্নি, তুই আমার বউ নাকি দুশ্মন? স্বামীর যৌবন বুড়ির হাতে তুলে দিচ্ছিস? সরম ভরম তো বাথরুমের পানির সঙ্গে গুলিয়ে খেয়েছিস। খাটাস ছিমড়ি। চিত্রার মুখ ভেঙচি কাটে, সামনে থেকে সরে গিয়ে জমেলার জন্য পথ ছেড়ে দেয়। জায়গা পেয়েই বৃদ্ধা উচ্ছ্বাসিতভাবে ফারাজের দিকে দৌড়ে আসে, অথচ পর মুহূর্তেই ফারাজের বজ্র কণ্ঠিত স্বরে ধমকে থমকে যায় সে। মাতারি, তোর নাম জমেলা না রেখে ঝামেলা রাখা দরকার ছিল। দূরে থাক বুড়ি। আমার কারেন্ট নাড়া দিতে এলে একেবারে নড়ে যাবি বলে দিলাম। কথাখানা মাথায় হোক আর যেখানেই হোক ঢুকিয়ে রাখ। না কারেন্ট বাপ্পি, এভাবে নো বোলিং। ইউ আমার বয়ফ্রেন্ড, মাই ফেমিক। ইউ দূরে গোয়িং হলে মাই তো ডাইং হয়ে যামু। আর হোয়াই ইউ কলিং মি বুড়ি? আই অ্যাম 5 বছরের বিউটিফুল গার্ল, ইয়োর ফেমিকা। ফারাজ ফুঁসতে থাকে, মুখে রেখায় স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, ইসরে বুড়ি, মারাত্মক কিরমি উঠেছে দেখছি। আমারে বুড়ি কুদ্দুসের বাপ পাওনি। তোমার সঙ্গে দাঁড়ানো জোয়ানটাই তো লোড নিতে পারে না। ঘন্টা না যেতেই জ্বর চলে আসে। আর তুমি কোন ছাগলের চকলেট ফ্লেভার? ইউ যে চকলেট ফ্লেভার পছন্দ করো, মুই ওইডাই। জমেলা এবার ফারাজের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ফারাজ সজোরে এক ধাপ পেছনে সরে পুনরায় বলে, ধরার কাজ তো আমার, তুমি কেন ধরছো 5 বছরের বিউটিফুল বুড়ি? ফারাজ এই বলে এক ঝটকায় নিজের শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলে। অনেক বেশি দেখার কিরমি উঠেছে তাই না? নে দেখ কত দেখতে পারিস, মাতারি দেখ। এই চিত্রাঙ্গনা, তুমি রুম থেকে বের হও। আউট। বুড়ির কিরমি কতখানি তা আজকে দেখেই ছাড়বো। ফারাজ, বেশি হয়ে যাচ্ছে না? কথায় কথায় জামা কাপড় খুলতে হবে কেন? না দেখালে ভালো লাগে না? ফারাজ ঘাড় করে চিত্রার দিকে তাকিয়ে সজোরে এক ধমক দিয়েই বলল, জাস্ট আউট। চিত্রা ধমকে কিছু আসে যায় না। সে গম্ভীর শ্বাস ফেলে, মুখে কৃষ্ণ তো ভ্রমর ছায়া, মনে ঘূর্ণিঝড়। হাই আল্লাহ, এই লোকের একটু লজ্জা নেই? জমেলা দাদি যে মানসিক সমস্যা আছে তা জানা সত্ত্বেও কি এমন নাটকীয়তা জরুরি ছিল? ফারাজ এবার নিজে জমেলার দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ বুড়ি থমকে দাঁড়ায়, কাপা কাপা কণ্ঠে বলে, আল্লাহ গো, আমি এইখানে কেমনে আইলাম? ফারাজ ভ্রু উঁচিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, কেন জানো না? তুমি তো নিজেই আমার কাছে কিরমি দূর করার জন্য নাচতে নাচতে চলে এসেছিলে। ঝামেলা না মানে জমেলা চোনা পাখি। জমেলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। চিত্রা দ্রুত বিষয়টি সামাল দেওয়ার জন্য বলল, কিছু না দাদি, আপনি নিচে যান, আয়েশা আপনাকে খুঁজছে। জমেলা আর কিছু না বলেই ধীর পায়ে দরজার দিকে এগোয়। দরজা বন্ধ হতেই ফারাজ বিদ্যুৎ বেগে ছিটকিনি এঁটে দেয়। তারপর দৃঢ় পদক্ষেপে চিত্রার দিকে এগিয়ে আসে, তার চোখ শীতলতায়। তোমাকে আউট বলেছিলাম, শুনতে পাওনি? আউটের বাংলা জানি না, তাই দাঁড়িয়েছিলাম। চিত্রা মুখ বাঁকিয়ে বলল, ও আচ্ছা, জি কাম। এই বেটা কাছে ডাকো কেন? ইংরেজি শেখাবা নাকি? আমি ইংরেজি জানি। লাভ ইউ, হেট ইউ, ফাক ইউ।
ফারাজ বড় বড় চোখে চিত্রের দিকে তাকায়। তওবা করতে করতে বলল, আস্তাগফিরুল্লাহ, এই জমজমের পানিটা কইরে? শয়তান আগুন, সুন্দরীর আগুন বেড়ে গেছে দেখি, পানি ছিটা দিয়ে আগুন বন্ধ করতে হবে। তৃতীয় তলায় অবস্থিত অতিথিশালা। সব সচরাচর সেখানে পদচারণ ঘটে না, কেবল অতিথি এলেই সাময়িক আনাগোনা হয়। এতদিন অভ্র নিচতলার কক্ষে অবস্থান করছিল, যদিও সে কক্ষটি তার পছন্দই ছিল না। অবশেষে ফারাজের অনুরোধ করে সে অতিথিশালায় একটি কক্ষ উন্মুক্ত করিয়েছে। তদরূপই সে আর একাকী নেই, নতুন অতিথিও আবির্ভাব ঘটেছে, যার জন্য পৃথক একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। ফারাজ নিজ দায়িত্বে কক্ষসমূহ সুসজ্জিত করার ব্যবস্থা গ্রহণ করে আয়শা ও মিতালিকে পাঠিয়েছে তৃতীয় তলায়। কক্ষ দুটো পরিপাটি করার নির্দেশ দিয়েছে। অভ্র স্নান শেষ করে কক্ষে প্রবেশ করতে নজর কাড়ল আয়েশার ওপর। সে নিপুণ হাতে বিছানার চাদর টান টান করছে, প্রতিটি ভাঁজ নিখুঁতভাবে মেলাচ্ছে। নীরবে অবলোকন করলো দৃশ্যটি। অভ্র এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তোয়ালে দিয়ে চুল মুছে কাঁধে ঝোলালো। তারপর বলল, একটা ময়লাও যেন না পাই গুওয়ালি। দেখুন, আমার সুন্দর একটা নাম আছে, তাতে আমার কি? জলদি কাজ শেষ করো গুয়াপা। ও মা, আপনি এত সুন্দর করে কথা বলতে জানেন? সুন্দর করে আরো অনেক কিছু করতে পারি, করব। অভ্র ধীর পদক্ষেপে আয়েশার দিকে অগ্রসর হলে সে চমকে ওঠে। পলকের তার সমস্ত অস্থির সুকুঞ্চিত হয়ে আসে। অনিশ্চিত ও শঙ্কায় অবরণের আবৃত হয় চেতনা। অভ্র নৈকট্য অনুভব করতেই সে স্বতঃস্ফূর্তভাবে চোখ মুদে নেয়। কিন্তু মুহূর্ত কয়েক অতিবাহিত হওয়ার পরও নিরবিচ্ছিন্ন নীরবতা বিরাজমান, কোনো অপ্রত্যাশিত স্পর্শ অনুভব হয় না। শ্বাসরুদ্ধ সময়ে অবসান ঘটিয়ে আয়েশা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে চোখ মেলে তাকায়। অভ্র টি শার্ট পরে বোতাম লাগাচ্ছে, কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকা আয়েশার উদ্দেশ্য করে বলল, শালার মেয়ে মানুষ যে কি পরিমাণে আবেগী! এই বোন, তোদের মতো এত আবেগ আসে কই থেকে? তুই কি ভাবছিস গুয়ালি, আমি তোর দিকে এগিয়ে যাব, তুই চোখ বন্ধ করবি, তারপর আমি তোকে চুমু খাবো, আর তুই সেই চুমুকে ধর্ষণ বানিয়ে আমাকে জোর করে বিয়ে করবি? মেয়ে, তোর মাথায় ভরপুর। গুয়ের ব্যবসাটা কবে শুরু করবি? আয়েশা রেগে ঠোঁট উল্টায়। মন চায় নিজের মাথায় একটা বাড়ি মেরে বাঙ্গির ঝোল করে ফেলতে। আসলেই তো সে কেন চোখ বন্ধ করেছিল? ছি, লজ্জার বিষয়। কিন্তু নিজের সম্মান ধরে রাখতে হবে। এই যে জীবনে এত পকেট মেরেও তার কখনো সম্মানহানি হয়নি, সে কিনা এই মুখলেসের কাছে হার মানবে? আয়েশা গর্জে উঠল, শালা তুই কর ওই ভংচং ব্যবসা, রংবাজ কোথাকার, গু ব্যবসায়ী কোথাকার। তুই শালা একটা, আর তুই আমার শালি। তোর চড়াতেই মন চায় খালি। আয়েশা ক্ষুব্ধ হয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু তার উচ্চারণের পথ খুঁজে পাওয়ার আগেই দৃষ্টি আকৃষ্ট হয় বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায়ী পুরুষ। প্রসারিত আকাশের দিকে তাকিয়ে আছে সে। পশ্চাদৃশ্য থেকে মুখাবয় স্পষ্ট নয়, তবে সুঠাম দেহ সুষ্ঠাপ
এবং দৃঢ়ভঙ্গি তার অস্তিত্বে অন্য আকর্ষণ সৃষ্টি করেছে। অন্ধকার ছায়া ঢেকে থাকা শরীরটার কাঠামো দেখে অনুমান করা যায় এই আগন্তুক সাধারণ কেউ নয়। কিন্তু কে এই ব্যক্তি? নতুন অতিথি? কাজ সমাপ্তির পর আয়েশা কক্ষ ত্যাগ করতে নিলে অভ্র হঠাৎ পেছন থেকে তাকে ডাকে। তার দৃষ্টি অনুসরণ করে আয়েশা চোখ পড়ে কক্ষে এক কোণে রাখা বাস্কেটের দিকে। সেখানে দুজোড়া কাপড় অবিন্যস্ত অবস্থায় পড়ে আছে। ছাই রঙের টি শার্টটি চিনে আয়েশা বিলম্ব হলো না। অল্পক্ষণের আগেও সেটি অভ্রর দেহে শোভা পাচ্ছিল, কিন্তু কালো শার্টটি সেটা কার? অভ্র কোনো ব্যাখ্যা না দিয়ে নির্দেশ দেয়, কাপড়গুলো ধুয়ে দিস আর গিয়ে খাবার সাজা, খুব ক্ষুধা পেয়েছে। ভাই আর ভাবি খেয়েছে? রুমে খাবে। ঠিক আছে, এখন যা। কোনো প্রশ্ন না করে আয়েশার নির্দেশ কর্তব্যপথে এগোয়। তবে অন্তরের এক কোণে জমে থাকে কৌতূহল। এত সহজে মিলে না যা। নতুন মুখটি কে? উত্তর জানার তীব্র বাসনা একরাশ ধোঁয়ার মতন তার চিন্তাপথে ছড়ায়। অদেখা রহস্য অবরণ আরো গাঢ় হয়ে আসে। ঘড়ির কাঁটায় 4টা বাজে। ফারাজের উন্মুক্ত বক্ষর উপর শায়িত চিত্রার আঙ্গুলগুলো ক্লান্ত মিহেভাবে হাত বুলিয়ে যাচ্ছে। একসময় সে স্পর্শে বিতৃষ্ণা জাগ্রত হতো, যে উপস্থিতি দহন তুলত অন্তরের অন্তঃস্থলে। আজ তার প্রতি নেই কোনো বিদ্বেষ। এখন তার কোনো তিক্ততা দংশন করে না চিত্রাকে, বরং হৃদয়ে এক অনির্বাচনীয় আকাঙ্ক্ষায় জাগে এই পুরুষকে একান্ত করে পাওয়ার। ভালোবাসার সর্বান্তঃকরণের আত্মসমর্পণের ভালোবাসা। এই বিস্মৃত শব্দ, অপক্রান্ত অনুভূতি, যার প্রতি চিত্রার কিছুদিন আগেও অনীহা ঘৃণা পাহাড় জমিয়েছিল, আজ তার চিত্রার শিরায় শিরায় শিহরণ তুলছে। ফারাজের লোমশ বক্ষপট আজ তার কাছে অনন্ত আস্থার এক তৃপ্ত ভূমি, যেখানে তার অনির্ধারিত যন্ত্রণাগুলো গলিত হয়ে প্রবাহিত হতে চায়। আমাকে আপনি জাদু করেছেন এলাহি। তোমাকে পাওয়ার লড়াইয়ে এই বান্দা খুন হতেও প্রস্তুত। তবুও যদি জাদুর মতো নিম্ন কৌশলে তোমাকে পাওয়া যায়, তবে ওসবেও আমার আপত্তি নেই। আমার জন্য ফারাজ এলাহি ছোটলোকি কাজবার করবে? তোমার স্বামী করবে, তোমার অর্ধাঙ্গ করবে। ফারাজ এলাহি কেন করবে? তাহলে আপনি আমার কে হন? স্বামী। আর ফারাজ এলাহি কে? অন্ধকার পৃথিবীর কুলসিত পুরুষ। চিত্রা স্থির হয়ে রইল। ফারাজকে সে বুঝতে চেয়েও ব্যর্থ। কি সেই অন্ধকার যার ভার সে নিজেই বহন করছে? কেনই বা নিজেকে কুলসিত বলে অবহিত করছে? তার গড়ে তোলা অন্ধকার জগতের গল্পই বা কি? চিত্রা ফারাজের বুকে চাপ দেওয়ায় দেহ সরিয়ে নিতে উদ্যত হলে ফারাজ আরো দৃঢ়ভাবে তাকে কাছে টেনে নেয়। যেও না বিবিজান, বুকের বাঁ পাশে খালি খালি লাগে। চিত্রা নিজেকে গুটিয়ে আবারও গভীরভাবে লেপ্টে গেল ফারাজের প্রশস্ত বুকের উষ্ণতায়। কেন এত শান্তি লাগছে? ঈশ্বরের বিধান বড়ই রহস্যময়। অতীতে হয়তো হারাতে হয়েছিল অনেক কিছুই শুধুমাত্র এই প্রাপ্তির জন্য। যদি সোহাগের অভ্যুদয় না ঘটত, তবে কি ফারাজের কাছে আসা সম্ভব হতো? তৃষ্ণা পেয়েছে। গলাটা কেমন জানি শুকিয়ে আসছে। নিচু স্বরে বলল ফারাজ। চিত্রা চমকে উঠে দ্রুত ফারাজের বুক থেকে সরে বসল। ল্যাম্পের ম্লান আলোয় তার সুডল মুখবয়ের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, আমি পানি দিচ্ছি। তৃষ্ণা মোর প্রিয়তমার আখি, আর তুমি কিনা জল দিয়ে নিবারণ করবে বলছো? ছাড়ুন তো।
চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। টেবিলের উপরে রাখা পানির জগের দিকে চোখ গেল। জগটা খালি, কেবল তলানিতে কিছুটা জমে আছে। সে ওড়না ঠিক করে নিল। ফারাজ ফারাজ ধীরে উঠে বসলো, দৃষ্টি নিবদ্ধ করলো চিত্রার দিকে। ভ্রুকুটি করে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? পানি নেই, রান্নাঘরে যাওয়ার দরকার। আমিও আসছি। একা ভয় করবে না? এত সহজে ভয় পাওয়ার মতন মেয়ে আমি নই। আমি মিসেস ফারাজ এলাহি। বুঝতে পেরেছেন জনাব? ভয় পেয়েছি ম্যাডাম। চিত্রা মুচকি হেসে উঠে গেল। ফারাজ তার পানে খানিকক্ষণ চেয়ে বলল, সাবধানে যেও। ইসরে, মনে হয় একেবারে ছেড়ে চলে যাচ্ছই তো। সমগ্র এলাহি বাড়ি গভীর নিদ্রায় নিমগ্ন। অচিরেই ফজরের আজানে ধ্বনিত হয়। সূর্য উকি দিবে নতুন দিনের দিগন্তে, অথচ চিত্রার চোখে ঘুম নেই। প্রহরের পর প্রহর ফারাজের পক্ষে আশ্রয় নেওয়ায় এ এক অদ্ভুত তৃপ্তি। যদি এইভাবে সমগ্র জীবন গলে গলে ঝরে যায়, তবে আর কি বা চাওয়ার থাকতে পারে। রান্নাঘরে যেতে যেতেই অনেকটা সময় পার করে ফেলল চিত্রা। এক হাতে তার পানির বোতল, অন্য হাতে এক বাটি পায়েস। নদী ভাবি আজই বানিয়েছেন। ফারাজের মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ। যে কোনো মিষ্টি পেলেই সে এক নিমিষে খেয়ে ফেলে। কিন্তু ঝামেলার ব্যাপার, তার ধাত একেবারেই আলাদা। সামান্য ঝালও সে সহ্য করতে পারে না। এমনকি বাড়ির তরকারিতেও তার জন্য আলাদা করে ঝাল কমিয়ে দিতে হয়। চিত্রা এই নিয়ে বেশ হাসাহাসি করে। কে বোঝাবে ফারাজকে বাঙালি জীবনে ঝাল ছাড়া ভাবাই যায় না। ফারাজের এই স্বাদ বিব্রত চিত্রার কাছে বিস্ময় ঠেকে। চিত্রা নিজে তো ভাতের সঙ্গে অনিমিষেই ৩-৪টা কাঁচামরিচ চিবিয়ে খেতে পারে। ফারাজ প্রথম দিকে তার এমন খাওয়া দেখে বিস্মিত হয়েছিল। এখন মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকে। সিঁড়ির দুধাপ পার হতেই হঠাৎ ওপর থেকে একটা শব্দ এলো, কাঁচ ভাঙার শব্দ। কাঁচ ভাঙলে যেমন ঝনঝনে আওয়াজ হয়, ঠিক তেমন। চিত্রা ভ্রু কুঁচকে আসে। কি পড়লো? কোথাও কিছু ভেঙে গেল নাকি? কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বুকের ভেতর অজানা আশঙ্কায় ধুপ করে উঠল। আর দেরি না করে সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এত বড় বাড়ি, এতগুলো সিঁড়ি, ধ্যাত, বড়লোকদের জীবনেও কেন ঝামেলা। হাঁপাতে হাঁপাতে দরজার সামনে এসে চিত্রা থমকে দাঁড়ালো। দরজাটা খোলা। চিত্রা নিশ্চিত যাওয়ার আগে সে দরজা লাগিয়েছিল। তাহলে খুলল কে? ফারাজ। সে ধীরে ধীরে পা টিপে ভেতরে ঢুকলো। মেঝের দিকে চোখ যেতেই তার নিঃশ্বাস আটকে গেল। টেবিলের উপরে রাখা কাচের ফুলদানিটা পরে টুকরো টুকরো হয়ে গেছে। চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। বারান্দার দরজাটাও খোলা। ঠান্ডা বাতাসে ভেতরে ঢুকছে। জানালার পর্দাগুলো দুলছে। চিত্রা মৃদু কাঁপা গলায় ফারাজকে ডাকলো, ফারাজ। কিন্তু কোনো সাড়া এলো না। ফ্লোর জুড়ে লাল ছোপ ছোপ তাজা রক্তের দীর্ঘ দাগ। রক্তাক্ত বস্তু টেনে নিয়ে গেলে যেমন হয়, ঠিক তেমনই ছাপ। চিত্রার চোখ সেই দাগ বেয়ে বারান্দার দিকে যায়। দৃষ্টি বারান্দায় আটকে যায় চিত্রার। বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত ঘরের চারপাশে চোখ বুলিয়ে নেয়। কোথাও কেউ নেই, ফারাজও নেই। আতঙ্কে শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে আসে। তার কাঁপতে থাকা হাত থেকে বোতল আর পায়েসের বাটি টেবিলের উপরে রাখে সে। তারপর আবারও রক্তের দিকে তাকায়। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সে ঘন গন্ধি বাতাস তার গা গুলিয়ে তুলছে। এই রক্ত ফারাজের। চিত্রা ধীর পায়ে রক্তের ছাপ অনুসরণ করে এগিয়ে যায় বারান্দার দিকে। কানের পাশে বেয়ে ঘামের উষ্ণ স্রোত নেমে আসে তার। বুকের ভেতরে দমচাপা উত্তেজনা। বারান্দায় পা রেখেই তার শরীর শিউরে ওঠে। পায়ের নিচে তাজা রক্ত, কাদামাটি মতন আঠালো
স্পর্শ, চারপাশ অন্ধকার, তবুও সামনের দৃশ্য বোঝা যাচ্ছে। বারান্দায় পড়ে পড়ে আছে একটা নিথর রক্তাক্ত স্রোতে ভেসে যাওয়া দেহ। কে পড়ে আছে? অন্ধকারে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে পুরুষালী গঠন, চওড়া শরীর। এক মুহূর্তে চিত্রার মনে বিদ্যুৎ চমকের মতন বেজে উঠল ফারাজের মুখখানি। বুকের ভেতর ধুকপুক করে উঠল। শুষ্ক কণ্ঠে চিত্রার মুখের দিয়ে বের হলো, ফারাজ। কোনো সাড়া শব্দ নেই। চিত্রা এক পা এগিয়ে যেতে না যেতেই হঠাৎ ঠান্ডা ধাতব কিছু তার গলার কাছে ঠেকে। এক ঝটকায় পিঠ শক্ত একটা বুকের সঙ্গে ধাক্কা খায়। ভয়ে চিত্রার শ্বাস আটকে আসে। হাত পা অনিয়ন্ত্রিত কাঁপতে থাকে। পেছন ফিরে দেখার আগে কেউ একজন তার কাঁধে একটা নিজের থুতনি রাখে। লোকটার নিঃশ্বাসে গরম ছোঁয়া অনুভব করে চিত্রা। তারপর ফিসফিসে শব্দে ভেসে আসে গা শিউরে দেওয়ার এক স্বর, আগুন সুন্দরী। লোকটা শক্ত হাতে চিত্রার গলায় ধরে রেখেছে চাকুটার বাঁধ। তার ঠান্ডা চোখে হয়তো কোনো অনুভূতির ছাপ নেই। মুহূর্তের মধ্যেই সে এক ঝটকায় চাকুটা টেনে দেয়। ধারালো ফলাটা গলায় চিরে ভেতরে ঢুকে যায়। গটগট করে রক্ত বেরিয়ে আসে। ঝর্ণার মতো উষ্ণ ঘন টকটকে লাল রক্ত। সেটার তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, ভিজিয়ে দেয় চারপাশ। চিত্রার গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। সে গলা থেকে গড় করে পড়তে থাকা রক্ত হাত দিয়ে ছুঁয়ে দেখে। হাতটা আঠালো রক্তে ভেজে একাকার। নিজের রক্ত নিজে ছুঁয়ে দেখার অনুভূতি কেমন। চিত্রার আশপাশটা ঝাপসা হয়ে আসছে, তবুও সে পেছন ঘুরে তাকায় না। তার ভাঙা দৃষ্টি নিবদ্ধ বারান্দার পড়ে থাকা নিথর দেহটির উপরে। বাতাসে এক পরিচিত গন্ধ, মিষ্টি এলাইচের গন্ধ হাওয়ায় মিশে যাচ্ছে। চিত্রা মাটিতে লুটিয়ে পড়ার আগে ছলছল নয়নে বিড়বিড় করে নিথর দেহটির দিকে চেয়ে বলল, ফারাজ, উঠুন, আমার খুব খুব যন্ত্রণা হচ্ছে। মাটিতে লুটিয়ে পড়ে চিত্রা। মৃত্যুর কারণ জানার আগে চিত্রার ছোট দেহটির দম ফুরিয়ে আসে। তার চোখ জোড়া বুজে যাওয়ার আগে কানের কেবল একটা শীতল গলা ভেসে আসে, বিদায় মিসেস ফারাজ এলাহি। আধো চোখ মেলে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখশ্রী দেখার আগেই ঘুম ভেঙে যায় চিত্রার। চিৎকার দিয়ে চিত্রা ধর্মরিয়ে উঠে বসে। মুখ ধুক করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে, গলা শুকিয়ে কাঠ। তার চোখে তখনও ভাসছে সেই বিভীষিকাময় দৃশ্য। শ্বাস নিতে গিয়ে হোঁচট খাচ্ছে সে। জামার ভেতর দিয়ে ঠান্ডা ঘামের স্রোত বেয়ে যাচ্ছে। পিঠ পর্যন্ত ভিজে গেছে পুরোটা। হাত পা অসাড় হয়ে আসছে, তবুও সে উঠে বসল। নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলো। এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু এতটা বাস্তব। এটা জ্যান্ত যে এতটাই জ্যান্ত যে চিত্রা এখনো মনে হচ্ছে তার হাতের তালুতে রক্তের উষ্ণতা লেগে আছে। ফারাজ ঘুমের ঘোরে চিত্রার চিৎকার শুনে চমকে ওঠে, তড়িঘড়ি করে বসে। আধো অন্ধকার ঘরটা, চোখ ঘুরিয়ে তাকায় চিত্রার দিকে। এই বউ, কি হয়েছে? দেখি, তাকাও, আমার দিকে তাকাও। ফারাজের কণ্ঠে উদ্বিগ্নতা, ঘুম জড়ানো কণ্ঠেও উৎকণ্ঠা স্পষ্ট। চিত্রা নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত। ফারাজের দিকে একবার তাকায় সে, ভয়, হতাশা আর বিভ্রান্তি মিশে থাকা দৃষ্টিতে। এক মুহূর্ত থেমে থাকার পর হুট করে সে ফারাজকে জড়িয়ে ধরে। তার সমস্ত শরীর কাঁপছে। ফারাজ কিছু বোঝার আগেই সে মুখ গুজে দেয় ফারাজের বুকে। কান্নার ঢল নামে, শব্দ করে দম বন্ধ হয়ে আসা এক তীব্র হাহাকারে সে কাঁদতে থাকে।
মতো কাঁদতে থাকে চিত্রা। ফারাজ হতভম্ব হয়ে চিত্রার পিঠে হাত রাখে। আর্দ্র শ্বাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। অশান্ত রাতে নিস্তব্ধতা ভেঙে চিত্রার কান্না প্রতিধ্বনিত হচ্ছে দেওয়ালে দেওয়ালে। বউ, কি হয়েছে? কিছু হয়নি তো, আমি আছি। কণ্ঠ কাঁপছে উদ্বেগে। ফারাজ, ফারাজ, আপনি ঠিক আছেন? দেখি, কোথাও লাগেনি তো? ফারাজ। চিত্রার চোখে দৃষ্টি স্থির, নিঃশ্বাসের পতন দ্রুত হচ্ছে। সে খুঁজে বেড়াচ্ছে ফারাজের গায়ে কোনো ক্ষত, রক্তচিহ্ন, যন্ত্রণার ছাপ আছে কিনা। ফারাজ স্থির হয়ে দুহাতে চিত্রার ঘাড়ের কাছে হাত রাখলো। আলতো করে তার চোখ দিয়ে তাকিয়ে বলল, কি হবে আমার? দেখো, আমি ঠিক আছি। আমি। চিত্রার চোখ ভয়ে এখনো জমে আছে। সে দ্রুত চারপাশে তাকায়, যেন কেউ লুকিয়ে আছে, ওদের ওপর ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তে। সে কাঁপা কাঁপা কণ্ঠে ফিস ফিস করে বলল, কিন্তু রক্ত, রক্ত কোথায়? ফারাজ, ওরা আমাদের আলাদা করে ফেলবে, মেরে ফেলবে। ফারাজ এবার গভীর দৃষ্টিতে চিত্রার চোখের দিকে তাকালো। কেউ নেই বোকা, তুমি স্বপ্ন দেখেছ, কিন্তু তাতে কি? আমাকে মেরে ফেললেও বা কি? তুমি তো আমায় ভালোবাসো না। চিত্রা মুহূর্তের জন্য থমকে গেল। ফারাজের কথাটা তার মনের গভীরে ছুরির মতন বিঁধল। চোখ ভরে এলো জলে। কাঁপা কাঁপা হাতে ফারাজের মুখ ছুঁয়ে বলল, ভালোবাসি, ভালোবাসি আমি আপনাকে, আমি ভালোবাসি অনেক বেশি। তার কণ্ঠে আকুতি, হারানোর ভয় আর আবেগ একত্রে মিশ্রিত। আপনাকে ছাড়া আমি আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নেই, ভালোবাসার মতন কেউ নেই। আমাকে ছেড়ে কোথাও যাবেন না। চিত্রা শক্ত করে ফারাজকে জড়িয়ে ধরল, যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে না পারে। সে অনুভব করলো ফারাজের শরীরের উষ্ণতা, তার বুকের স্পন্দন। সে জানে, সে এক মুহূর্তের জন্য ফারাজকে হারিয়ে সে হয়তো আর নিজেকে সামলাতে পারবে না। ফারাজ চুপচাপ চিত্রার চুলে হাত বুলিয়ে দিল। সে বুঝতে পেরেছে চিত্রার ভয় এখনো কাটেনি, তবে সে এতটা জানে, ভয় আর অভিমানের মাঝে লুকিয়ে থাকা সত্যিকারের ভালোবাসা। ফারাজ মৃদু হাসল। চিত্রার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য সে এতদিন অপেক্ষায় করছিল। আজ বোধহয় অপেক্ষারা সার্থক। বাইরের মুষলধারে বর্ষণের করুণ স্বর গর্জে উঠছে নিশুতি রাতের নৈশব্দে। প্রকৃতির প্রবল বুকে ঝাঁপিয়ে পড়ছে আকাশ থেকে। অঝোর ধারায় নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলি পাথরের মতন আছড়ে পড়ছে ভূমিতে। শিলাবৃষ্টির প্রখরতায় কেঁপে উঠছে চারপাশ। অন্ধকারের বুক চিরে বিদ্যুৎ ক্ষণিক ঝলক প্রতিধ্বনিত হচ্ছে ঘনঘটা মেঘের গর্জনে। বাতাসের ক্রুদ্ধ কোনো শক্তির আস্ফালন, অস্থিরতায় নৃত্য রচে চলেছে। দরজা জানালা কপাটে। রাতের নিস্তব্ধতা গ্রাস করে নিস্তেজ সময়ের গতি। আর ঘড়ির কাঁটা ধীরে ধীরে অতিক্রম করছে তৃতীয় প্রহরের সীমানা। চিত্রা ফারাজের প্রশস্ত বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, কিন্তু সদ্য ফুটন্ত ফুলের মতন। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সে কখন। ফারাজের চোখে ঘুম নেই। ওই যে ভালোবাসি শব্দটা তার ঘুম কেড়ে নিয়েছে সেই কবেই। ফারাজ ঘুমন্ত চিত্রার কপালে ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে চিত্রাকে আরো আগলে নেয়। সে সুই ফেলার জায়গা নেই তাদের মাঝে। এখন আর তাদের কেউ আলাদা করতে পারবে না। সৃষ্টিকর্তা ব্যতীত তাদের আলাদা করার ক্ষমতা আর কারণ নেই। চিত্রা নামক ফুল ফারাজের জন্যই ফুটেছে। ফারাজের হুকুম ছাড়া তার নড়ে পড়ার নিষিদ্ধ। কিন্তু যদি সেই হুকুম অমান্য হয়। ফারাজ মৃদু হাসল। হুকুম অমান্য হলে গাছ উপড়ে ফেলতেও তার হাত কাঁপবে না। এলাহিরা আবার শিকড়সহ গাছ তুলতে জন্মগতভাবেই পারদর্শী।
মাহাদি আজকাল একটু বেশি ব্যস্ত থাকে, দিনে কিংবা রাতে তাকে কাজের মধ্যেই হারিয়ে যেতে দেখা যায়। যদি কেউ জিজ্ঞাসা করে, সে সঙ্গত কারণ দেখিয়ে বলে ওভারটাইম, যত কাজ তত বোনাস। মারিয়া এসব শুনে আর কিছু জানতে চাইতে মন চায় না। সকালের সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে আসতেই আলো এসে পড়ল মারিয়ার মুখে। চোখ মেলে তাকাতেই দেওয়ালের ঘড়ির কাঁটায় 8টা বাজতে দেখল সে। শরীরটা যেন ভারী হয়ে আছে, মাথার ভেতরে এক ধরনের ঝিমঝিম ভাব। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে। বমি আর তীব্র মাথা ব্যথায় পুরো শরীর অবশ হয়ে গেছে। মাহাদি পাশে নেই। কাল রাতে হঠাৎ করে ফোন করে জানিয়েছিল তার ম্যানেজার করিম সাহেব স্টক করেছেন। করিম সাহেবের গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে তার পরিবার থাকলেও কিশোরগঞ্জে তিনি একা থাকেন। পাশে থাকার মতন আপনজন কেউ নেই দেখে মাহাদি তাকে মানবতার খাতিরে হাসপাতালে নিয়ে যায় এবং সারা রাত সেখানেই কাটায়। যাওয়ার আগে সে ফোন করে মারিয়ামকে জানিয়ে দিয়েছিল সবটা। বিয়ের পর এই 2 বছরে মাহাদি এক রাতের জন্য তাকে ছেড়ে বাইরে থাকেনি। এটি প্রথমবার, তবে এতে অভিমান করেনি মারিয়াম। একটা জীবন বাঁচানোর চেয়ে বড় কিছু হতে পারে না। ধীরে ধীরে মারিয়া উঠে বসলো। শরীর দুর্বল হলেও সংসারের সব দায়িত্ব এখন তারই কাঁধে। মার্জিয়া 2 দিন হলো বোনের বাড়িতে গেছে। তার বোনের ছোট ছেলে মারা গেছে। সেই সব সামলাতে হবে না তাকে? এখনো ফেরার নাম নেই। তাই তো শ্বশুরবাড়ির সব দায়িত্ব তাকে সামলাতে হচ্ছে। জান্নাতকে সব বুঝিয়ে দেওয়া যতটা কঠিন, তার চেয়ে বরং নিজে সব সামলে নেওয়াই সহজ মনে করে মারিয়া। বড় ভাবি হওয়ার পরেও জান্নাতের সঙ্গে খুব একটা কথা হয়নি তার। কখনো জিজ্ঞাসাও করেনি জান্নাতের বাড়ি কোথায়, পরিবারে কারা আছে। যখন শুনেছিল জান্নাতও তার মতন ভালোবাসার টানে ঘর ছেড়েছে, তখন আর অপ্রিয় প্রশ্ন করে তাকে বিব্রত করতে ইচ্ছে হয়নি। কারণ এই যন্ত্রণা অনুভূতি সে নিজেও জানে। নিজের পরিচিত সব ছেড়ে অন্য কোথাও নতুন করে জীবন শুরু করা কতটা কষ্টের, তা সে হাড়ে হাড়ে জানে। ফ্রেশ হয়ে রুমে ফিরতেই মারিয়া দেখতে পেল মাহাদি বিছানায় শুয়ে আছে, মাথার নিচে হাত রেখে সিলিং এর ফ্যানের দিকে তাকিয়ে আছে। কি যেন গভীর চিন্তায় নিমগ্ন। কি গো, কখন আসলা? মারিয়া জানতে চাইল। মাহাদি তার দিকে তাকালো, ক্লান্ত গলায় বলল, মাত্রই। তোমার চেহারার এই অবস্থা কেন? রাতে ঘুমাওনি? মারিয়া এড়িয়ে গিয়ে বলল, এমনি। তুমি খাইছো কিছু? করিম সাহেব এখন কেমন আছেন? মাহাদি চুপ করে রইল। কোথায় যেন হারিয়ে গেল সে। এই, শুনতাছো? মাহাদি হুঁশ ফিরতেই কিছুটা ইতস্তত করে বলল, না। মানে, কি যেন বলছিলা? কিছু জিজ্ঞাসা করছিলা? মারিয়া মনটা একদম খারাপ হয়ে যায়। একরাশ দুঃখ খেলে গেল তার চোখ মুখে, কিন্তু মাহাদি তা টের পেল না। নিজেকে সামলে নিয়ে মেকি হেসে জিজ্ঞাসা করল, তুমি কিছু খাইছো? না। আজকে একটু গমের রুটি বানাইবা? মারিয়া হাসি মুখে মাথা নাড়ল। কারণ মেয়েদের জন্য ক্লান্তি, অসুস্থতা কিংবা কষ্ট প্রকাশের কোনো সুযোগ নেই। যদি সম্ভব হতো তবে এই সমাজে মৃত নারীর কাছ থেকে 1 কাপ চায়ের আবদার করত। এলাহি বাড়ির কর্মীদের থাকার জায়গাতে আজ চাপা উত্তেজনা। নিস্তব্ধ ঘরটি শুধু চাপা গুঞ্জন। একেবারে শেষ কোণার ঘরে রজন উপস্থিত। বিছানার সামনে দাঁড়িয়ে আছে সে। তার চোখে স্থির হয়ে রয়েছে বিছানায় পড়ে থাকা নিথর দেহের উপরে। সাদা শার্টের ভাঁজে ঢেকে থাকা দেহটি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ফর্সা গায়ের রঙের সঙ্গে শুভ্র শার্টটা মিশে একাকার। চোখের নিচে সুরমার কালো রেখা। রজন সবসময় গায়ের আতর মাখে, চোখে সুরমা দেয়। তাকে দেখলে সহজে কেউ বাঙালি বলে ভাবতে পারবে না। তার চেহারায় ভিন্ন কোনো দেশের আভিজাত্য
লেগে আছে। এক অদ্ভুত সুশোভিত ও আভিজাত সৌন্দর্যের অধিকারী সে। কপাল চুলকে রজন পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীর দিকে তাকিয়ে গভীর স্বরে জিজ্ঞাসা করলো, রাতে তুই কই ছিলি? খোকন মরল কেমনে? লোকটা গলায় একটু খাকারি দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জানি না ভাই, রাতে আমি আর হে তো বাগানে অনেকক্ষণ ঘুরলাম, তখন তো ভালোই ছিল। জানোস না কেন? একলগেই তো থাকোস। সব স্বরের চাপা রাগ। থাকি, কিন্তু ঘুমাই তো আলাদা ঘরে। আমায় মনে হয় ঘুমের পাতলে বোবায় ধরছে। হে প্রায় বোবায় জিন ধরে। হ্যারে প্রায় ওই বোবায় জিন ধরে। কথায় ভয়, অথচ রজন তা গায়ে মাখল না। বালের প্যাচাল পারিস না। তোর আব্বারা ধরছে না? লোকটি চুপ করে গেল, কিন্তু বলতে গিয়েও গলার কাছে আটকে গেল। ঘরের বাতাস থমথমে, কুয়াশার মতন ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। ফারাজ সিগারেটে ধুমিয়েছে। ধোঁয়ার আড়াল থেকে একপাশে লাশের দিকে তাকায় সে। নিষ্পৃহ দৃষ্টিতে দেখে বলল, ভাই, আপনার লোকের কি হয়েছে জানেন? সকলের দৃষ্টি ফারাজের দিকে। সে নিঃশব্দে এক টান দেয়, তারপর নরম স্বরে বলল, কষা হয়েছে। দামড়া 1 মাস ধরে হাঁকতে না পেরে উপরে চলে গেছে। এখন সেইখানে হাঁকতে হাঁকতেই দিন কেটে যাবে। পেছন দিয়ে যেই সিলিন্ডারটা ঢোকাবে তাতে হাগা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বলে হো হো করে হেসে ওঠে ফারাজ। রজনের চোখে ধাক্কা খায় রেগে। বিরক্তির সুরে গলায় ফুটে ওঠে, দেখ ফারাজ, এইটা ফাজলামির সময় না। এই নিয়া এই বাড়িতে 3টে লোকে মরছে। ইয়েস ব্রো। ফারাজ আবারও হাসলো। অভ্র মাছ থেকে হুট করে বলে উঠল, আর 3জন লোকই আপনার আর রওশন ভাইয়ের লোক ছিল। কি ভুল বলেছি? রজনের মুখ শক্ত হয়ে উঠল। ঠোঁটের কোণে ব্যথার এক রেশ ফুটে উঠল। আমার লোক মাইরার নয়, নায়ক সাজার কিছু নাই। যখন ধর্ম একেবারে টান দিয়া ছিঁড়া ফেলামো। রজন একটু থেমে ফারাজকে আবার বলল, এই পাশে সিসি ক্যামেরা লাগাস নাই কেন? ফারাজ ভাবলেশীন ভঙ্গিতে অবশিষ্ট সিগারেটটা মাটিতে ফেলে পাইপ নিচে পিষে দেয়। ধোঁয়ার শেষ কুণ্ডলি মিলিয়ে যাওয়ার আগেই সে ঠান্ডা গলায় বলল, কয়েকদিন পর দেখা যাবে আমাকে বাথরুমেও ক্যামেরা লাগাতে বলবেন। বলা তো যায় না। কমোডের মধ্যে থেকে যদি আমার এক্স ভাবিগণ বেরিয়ে এসে আপনার জায়গা মতো ছবল বসিয়ে দেয়। রজন বিরক্তিতে লুঙ্গির গিট শক্ত করে বাঁধে। ঠোঁট কামড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু নিজেকে সামলে নেয়। তারপর রাগ চাপা ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে আসে। তবে যাওয়ার আগে মিতালির দিকে চোখ পড়ে তার। মেয়েটার মুখ ফ্যাকাশে, ভয় আর দমবন্ধকর আতঙ্কে জমে গেছে। রজনের খটকা লাগে। পরক্ষণে মাথায় আসে আয়শার কথা। আচ্ছা, সে কোথায়? ঘর ছড়িয়ে থাকা মানুষগুলোর একে একে বেরিয়ে গেলে ফারাজ ধীর পায়ে এগিয়ে আসে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা তার ভাইসহ বাকিদের উদ্দেশ্য করে বলে, এই মৃত্যুর খবর যেন এই ঘরের বন্দি থাকে, অন্দরমহলে বা চিত্রাঙ্গনার কানে যেন না যায়। আমার মিসেস এমনিতেই অসুস্থ। এইসব শুনলে যদি আবারও কোনো ঝামেলা হয়, তাহলে খোকন সোনার সাথে বাকিদেরও কবরে ফ্রি টিকিট কাটিয়ে দেব। ফারাজের স্বর এতটাই স্থির যে কোনো রকম নাটকীয়তা ছাড়াই কথাগুলো চাপা হুমকির মতন কানে বাজল সবার। যাওয়ার আগে ফারাজ রাজনের কাঁধে এক হাত
রেখে শীতল কণ্ঠে বলল, লাশটা পরীক্ষা করতে হবে। শরীরে শরীরে তো একটাও ক্ষত নেই। ম্যাঙ্গোর নাতির উপরে গেলে কেমন করে সেটা জানতে হবে না? উপরে যাওয়ার তরিকা পছন্দ হলে পরে আমিও না হয় কারোর উপর অ্যাপ্লাই করে দেখব। রজন কোনো উত্তর দেয় না, মুখ শক্ত করে ফারাজের সামনে দিয়ে সরে দাঁড়ায়। ফারাজ অভ্রকে নিয়ে বেরিয়ে গেল। মিতালিও তাদের পেছন নিতে উদ্যত হয়, তবে ঠিক তখনই রজনের কণ্ঠ থমকে দেয় তাকে। তুমি দাঁড়াও তো মেয়ে। মিতালির গা হিম হয়ে আসে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় রজনের দিকে। বড় করে নিঃশ্বাস ফেলে শোধায়, এসবে তাকে না জড়ালেই কি নয়? চিত্রার ঘুম ভাঙতেই প্রথমে তার চোখ পড়ল ফারাজের দিকে। ফারাজ চুপচাপ বসে আছে তার মাথার কাছেই। চিত্রার চোখ মুখে মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল, যেন ফারাজ ঘুম ভাঙার পর দেখা প্রথম সকালের আলো। সে তড়িঘড়ি উঠে বসতে চাইল, কিন্তু হঠাৎ একটা যন্ত্রণায় শিহরণ বেয়ে গেল শরীরের ভেতর দিয়ে। সর্বনাশ! এতক্ষণ ধরে সে ঘুমিয়েছে? কখনো তো দেরি করে ঘুম থেকে ওঠেনি সে। বাম হাতটা নাড়াতে গিয়ে সূচ গেঁথে দেওয়ার মতন যন্ত্রণা অনুভব হলো। ফারাজ দ্রুত তার হাতের উপর নিজের হাত রাখলো। আস্তে, ব্যথা করছে দেখি। আলতো করে চিত্রের হাতের আঙ্গুল ছুঁয়ে দিল এক নরম চুমোয়। এখন ওঠার দরকার নেই, ফারাজ শান্ত স্বরে বলল, তবে প্রেশারটা মাপা দরকার। চিত্রা কিছুটা ক্লান্ত স্বরে ফিসফিস করে জানতে চাইল, আপনি কখন উঠেছেন? ফারাজ তাকালো জানালার দিকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মধ্যরাতে। ফারাজ প্যান্টের পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিয়ে রুমে আসতে বলল। কথা শেষে আবারও চিত্রার দিকে ফিরে তাকালো। তার দৃষ্টি নিবদ্ধ। সে চোখের ভাষায় কিছু বলতে চায়। রুমের টেবিলে খাবার সাজানো, ওষুধগুলো গুছিয়ে রাখা, এসবে ফারাজের যত্নের নিদর্শন। চিত্রা বিস্ময়ে তাকিয়ে রইল। লোকটার ভালোবাসা বুঝতে কি অনেক দেরি করে ফেলেছে সে? তাকে কি বেশি অপেক্ষা করিয়েছে? ফারাজ নরম স্বরে বলল, গোসল করলে ফ্রেশ লাগবে। আজ তো ঢাকায় যেতে হবে। মিতালিকে ডেকে ব্যাগ গুছিয়ে দিতে বলছি। তুমি না হয় মুখে মুখে একটু বলে দিও কি কি প্যাক করতে হবে। বিছানা থেকে ওঠার দরকার নেই। চিত্রার মাথা নাড়িয়ে মৃদু হাসলো। বিছানায় বেশিক্ষণ থাকলে আমার শরীর ব্যথা করে, এখনো করছে। ফারাজ কিছু বলার আগেই চিত্রা হঠাৎ তার দিকে এগিয়ে এলো। কোনো পূর্বাভাস ছাড়াই ফারাজের ওষ্ঠ ছড়িয়ে দিল গভীর ভালোবাসার মাদকতায়। ফারাজ হতবাক, চিত্রা নিজে থেকে এতটা কাছে এলো। তার বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। হৃদস্পন্দন মুহূর্তেই দ্বিগুণ গতিতে বাড়ল। এতদিনের অপেক্ষা তার। চিত্রা এই স্পর্শ বাস্তবে চেয়ে স্বপ্নের মতন মনে হচ্ছে। ফারাজ নিজেকে আর সংযত রাখতে পারল না। চিত্রের সাথে তাল মিলিয়ে আরো কাছে এগিয়ে গেল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। চিত্রার সঙ্গে সঙ্গে সরে গেল। শ্বাস কিঞ্চিত দ্রুত হয়ে এসেছে তার। চোখ তুলে তাকানোর সাহস পেল না। মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, কে যেন এসেছে। ফারাজ এক মুহূর্ত চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকলো। এই মুহূর্তে উষ্ণতা সে মনে গেঁথে রাখতে চায়। আমি দেখছি। চিত্রা ওড়নাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল, মাথার উপরে টেনে দিল ঘোমটা। ফারাজ দরজা খুলে সামনে দিকে এগিয়ে এলো। আর তার ঠিক পেছনের রুমে ঢুকলো এক লম্বা চওড়া উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষ। লোকটির চেহারায় এক ধরনের গাম্ভীর্য, তবে তার দৃষ্টি সোজাসুজি চিত্রার দিকে পড়ল না। চিত্রা এক নজর তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে ফেলল। ফারাজ হাত বাড়িয়ে লোকটাকে বসার জায়গায় দেখিয়ে বলল, এখানে বসো। চিত্রা, উনি নিউরোসার্জন ডক্টর বজ্র কায়সার। আর বজ্র, এ হচ্ছে আমার মিসেস চিত্রা এলাহি। বজ্র চিত্রার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসল। আপনার কথা অনেক শুনেছি ভাবি, বজ্র বলল নরম কণ্ঠে। চিত্রা অবাক হয়ে এক মুহূর্তে বজ্রের দিকে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞাসা করল, কার কাছে শুনেছেন?
বজ্র উত্তর দেওয়ার আগেই ফারাজ বলে উঠল, আমার কাছে। বজ্র আমার বন্ধু। ডেনমার্কে ওর একটা প্রাইভেট হসপিটাল আছে। দেশে এসে একটা জরুরি কাজে। যতদিন কাজ শেষ না হয় ততদিন এখানেই থাকবে। বজ্রের ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল। সে হাসির ব্যাখ্যা নেই। ঠোঁটের কোণে ফুটে ওঠার আগে মিলিয়ে যায়। চিত্রা আলতো হেসে বলল, তাহলে তো এখন থেকে রোজ আমাদের দেখা হবে। বজ্র তার গাঢ় কালো চোখে চিত্রার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালো। সেই এক রহস্যময় নীরব হাসি হেসে মৃদু স্বরে বলল, হ্যাঁ, রোজ। যাক, অবশেষে আমাদের সাক্ষাৎ তো হলো। সংসার কোমল ফুলের মতন, এক সৌন্দর্য যত্নে টিকে থাকে কিন্তু অবহেলায় ঝরে যায়। যেমন একটি ফুলকে সতেজ রাখতে পানি, আলো আর যত্ন প্রয়োজন, তেমনি সংসারের সৌন্দর্য ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের উপর নির্ভরশীল। ফুল যেমন কাঁটার সঙ্গে থাকে, সংসারের সুখের পাশাপাশি দুঃখের কাঁটা লেগে থাকে। তবে সেই কাঁটা এড়িয়ে যত্ন আর মায়ায় গড়া সংসারই একদিন সুবাস ছড়ায়, যেমন ভাবে একটি ফুটন্ত ফুল তার সৌন্দর্যে সবাইকে মোহিত করে। সংসার নামের সম্পর্কটা মোহনার জন্য একটা দায়, একটা বোঝা। দুপুরের গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে, তার সংসার টিকে আছে ঠিকই, তবে ভালোবাসার পরশে নয়, দায়িত্বের ভারে, আত্মসম্মানের দেওয়ালে ঠেকে। আজ জুনের 19 তারিখ, সাল 2022। 5 বছর আগে সেই দিনের কথা মনে পড়ে তার। রওশনের সঙ্গে বিয়েটা কেমন যেন অদ্ভুতভাবেই হয়েছিল। এক দেখাতেই রওশন তাকে বিয়ে করে ফেলে, কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর আজও অজানা। তবে মোহনা জানে, রওশনের সৌন্দর্যের প্রতি এক অমোঘ আকর্ষণ আছে, সবকিছুর চেয়ে বেশি টান সুন্দর জিনিসের প্রতি। রওশন যখন একদিন হঠাৎ করেই শাহবাগে আসে, মোহনার সঙ্গে দেখা হয় তার। শাহবাগের উচ্চ বাতাসে তখনও মোহনার প্রথম প্রেমের স্মৃতি মিশে আছে। সে তখনও ওই প্রাণের শহরকে ছাড়তে পারেনি, কারণ তার হৃদয়ের এক টুকরো তখনও সেখানেই রয়ে গেছিল। এক দেখাতেই রওশন মোহনাকে বিয়ে প্রস্তাব দেয়, কিন্তু মোহনা রাজি হয়নি। রওশন রাজি হয়েছিল যখন জানতে পেরেছিল রওশনের ভাই ফরাজ এলাহি। ফরাজ, যে মোহনাকে ভালো না বেশে কষ্ট দিয়েছিল, অবহেলায় দগ্ধ করেছিল তার হৃদয়। মোহনার সিদ্ধান্ত নেয় প্রতিশোধের। রওশনের বড় ভাইয়ের বউ হয়ে সে ফরাজকে সেই একই যন্ত্রণা দেবে যা একসময় সে পেয়েছিল। কিন্তু প্রতিশোধ এই যাত্রায় মোহনা বুঝতে পারেনি, কষ্টের অগ্নিতে সে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। প্রতিদিন প্রতি রাত তাকে আরো কঠিন, আরো নিঃসঙ্গ করে তুলবে। ফরাজকে কষ্ট দেওয়ার ইচ্ছে থাকলেও বাস্তবে সে নিজেই কষ্টে পাথর হয়ে গেছে। সবচেয়ে বড় বেদনা, যার জন্য এত আয়োজন, এত যন্ত্রণা, সে তো একটুও বিচলিত হয়নি। ফারাজ দিব্যি সংসার করছে, তার স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। মোহনার দুঃখ, তার অশ্রু, তার সমস্ত প্রতিশোধই অন্তহীন শূন্যতায় বিলীন হয়ে গেছে। শুধু মোহনা জানে, এই যন্ত্রণার ভার সে আজীবন বয়ে নিয়ে যাবে। রওশন মোহনাকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। বিয়ের পর মোহনার আত্মবিশ্বাস ছিল রওশন আর কোনো নারীর সান্নিধ্যে যায়নি। পুরনো অভ্যাস বদলাতে সময় লেগেছে, কিন্তু সে বদলেছে। তবুও মোহনার চোখে রওশন এক পাপী, নোংরা পুরুষ হওয়ার জন্য অন্য নারীর দিকে চোখ দেওয়াটা জরুরি নয়। নোংরা মন মানসিকতার পোষণকারী ব্যক্তিও নোংরা হয়। কিছুদিন আগেই মোহনার গর্ভ পরীক্ষা করিয়েছিল। ভাগ্যিস সে গর্ভবতী হয়নি। আর কত অনাগত প্রাণের মৃত্যু দেখবে। মোহনা ব্যর্থ, মা হিসেবেও, স্ত্রী হিসেবেও। স্বামী খারাপ হলেও স্ত্রীকে ভালোবাসতে হয়।
সমাজ এটাই বলে, কিন্তু মোহনা পারেনি। তার মন আজও অন্য কারোর বন্দিশালায় পড়ে আছে। এমন নারী মা হওয়ার যোগ্যতা রাখে না, স্ত্রী হওয়ারও নয়। তার পাপই কুলুষিত। তবে মাঝে মধ্যে রওশনের জন্য খুব খারাপ লাগে তার। যে রওশন তাকে ভালোবেসেছিল তার আর আজকের রওশনের মধ্যে বিস্তর ফারাক। আজকের রওশনকে সে নিজের হাতে পাপের জগতে ঠেলে দিয়েছে। হয়তো তাই নিয়তি তাকে ধুকে ধুকে পাপের শাস্তি দিচ্ছে। মোহনা তয়লা খুলে চুল ঝেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পায়ে মোটা দুজোড়া রূপার নূপুর পড়েছে। বারান্দায় গিয়ে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীত গায়। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে। আকাশ আজ পরিষ্কার, তবে রাস্তায় কোথাও কোনো বৃষ্টির পানি জমে আছে। বর্ষার এক ফোঁটাই সবচেয়ে বিরক্তিকর দিক। মেঘলা স্নিগ্ধ আকাশ মনকে প্রশান্তি দিলেও নিচে জমে থাকা পানি কাদা স্যাঁতস্যাঁতে পরিবেশ চলাফেরায় বিঘ্ন ঘটায়। দূরে মহিলা সরকারি কলেজের সামনে বিস্তর মাঠ, যার উপর দিয়ে বড় সড়কে উঠতে হয়। সেখানে থেকে সরু পথগুলো একে বেঁকে ছড়িয়ে পড়েছে চারিদিকে। মাহাদি একটা সরু পথে হাঁটছে। রাস্তার দুপাশে সারি সারি সুপারি গাছ, বাতাসে তাদের সরু পাতাগুলো ধীর লয়ে দোল খাচ্ছে। দুপুরের এই সময়টা এদিকটায় মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। চারপাশ অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন। সামনে জঙ্গলের মতন ঘন গাছপালা, এক অংশ পেরোলেই বিশাল বিল। বর্ষার জলে থই থই করা সেই বিলটি আশেপাশের মানুষের কাছে পরিচিত লাল শাপলার জন্য, যা পানির বুকে ছড়িয়ে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। মাহাদি খালটার এদিকে গিয়ে একটা সুপারি গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায়। তার চোখ স্থির, যেন কারোর জন্য অপেক্ষা করছে। প্রতিদিন এই পথ ধরে দুটি মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরে, সরকারি কলেজের ছাত্রী তারা। তবে সরাসরি বাড়ি না গিয়ে পথের সময় নেয়, কারণ ফেরার পথে লাকড়ি সংগ্রহ করে, কখনো শুকনো পাতা কুড়িয়ে নেয়, কখনো কাঠের বোঝা বয়ে আনে। আজও ঠিক এই সময়ে আসবে তারা। মাহাদির মনে এক অদ্ভুত মায়া জেগেছে ওদের জন্য। বয়সী বা কত, একজন 14-15, অন্যজন 7-8, অথচ সংসারের কাজে তাদের কাঁধেই বোঝা। ক্ষুধা পেয়েছে মাহাদির। সকালে কিছু খেয়ে বের হয়নি, কাজেও যায়নি আজ। অনর্থ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ম্যানেজার করিম সকালে মারা গেছে, হাসপাতাল থেকে খবর এসেছে, কিন্তু মাহাদি যায়নি। আশ্চর্যজনকভাবে তার ভেতরে কোনো অশান্তি নেই, আবার শান্তিও নেই। কি করলে ভালো লাগবে সেটা বুঝতে পারছে না। চোখ বন্ধ করে গাছে গা হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। হঠাৎ হাসির শব্দে চমকে চোখ মেলে তাকালো। মেয়ে দুটো কাঠের বোঝা মাথায় নিয়ে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছে। মাঝে মাঝে খিলখিলিয়ে হেসে উঠছে তারা। মাহাদি আলগোছে হাত দিয়ে চুল ঠিক করে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই ছোট মেয়েটি হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়। তবে তার হাত থেকে একটা লুকড়ি গড়িয়ে পড়ে মাটিতে। এটি পড়া মানেই সব নামিয়ে আবারও নতুন করে আঁটি বাঁধতে হবে। একটা হাতে কুড়িয়ে নেওয়া সম্ভব নয়। বরং বোনটি এগিয়ে এসে নিজের লাকড়িগুলো নামিয়ে ওকে সাহায্য করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে গম্ভীর ভারী এক পুরুষালী কণ্ঠ ভেসে আসে। মেয়ে দুটো থমকে দাঁড়ায়, ধীরে ধীরে পা ফিরে তাকায়। মাহাদির চোখ স্থির, মুখে সৌজন্যমূলক হাসি। দাঁড়াও, আমি উঠিয়ে দেই, শান্ত স্বরে বলল সে। জোহান উপর হয়ে শুয়ে আছে, পরনে কালো শার্ট। রাতভর নেশা করে ফিরেছে। বিকেল গড়িয়ে গেলেও তার মাথা ঝিমঝিম করছে, শরীরে ক্লান্তি চেপে বসে। ঘরটাও তেমনই বিধ্বস্ত, জিনিসপত্র এলোমেলো। এক কোণে পড়ে আছে তার গিটার, ধুলোর
আস্তরণ জমেছে স্ট্রিং এর ওপর। রোমানা আয়েশাকে ওর ঘরে পাঠিয়েছে। আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে ধীরে ধীরে ডাক দিল, জোহান ভাই। বিরক্ত হয়ে জোহান তাকে ধমক দেয়, কিন্তু পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলে বালিশের নিচ থেকে ফোন বের করে আধবোজা চোখে স্ক্রিনের দিকে তাকায়। আসরের আজান দিতে মাত্র কয়েক মিনিট বাকি। সময় দেখে তার মাথার আরো ভারী হয়ে আসে। তাকে আজই একটা জরুরি কাজে বের হতে হবে, অথচ এই ঘুম শরীরে সমস্ত শক্তি শুষে নিচ্ছে। এত ঘুম আসে কোথা থেকে? নিজের মনে বিড়বিড় করে সে। চোখের পাতায় ক্লান্তির ভার টেনে উঠে বসে। জোহান ধীর গতিতে উঠে বসে। মাথাটা এখনো ভার হয়ে আছে। বিছানার পাশে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা বের করে ঠোঁটে চেপে ধরে। লাইটারের আছে আগুন ধরায়। ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ঘরের বাতাসে। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তির ছাপ। রুদ্ধ স্বরে বলে উঠল, আয়েশা, যা তেঁতুল জল নিয়ে আন। সিগারেটের ধোঁয়া ছেড়ে খানিকটা আয়েশে বসে, তারপর অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে, ধ্যাৎ, সঙ্গে যদি একটা চা থাকতো তাহলে বালের মাথাটাও হয়তো ঠিক হয়ে যেত। দরজার ফাঁক দিয়ে আয়েশা একবার উকিঝুঁকি দেয়, তারপর তার চাহনি কৌতূহল। জোহান তাকে দেখে চোখ সরু করে তাকায়। ধমকের সুরে বলে ওঠে, তোকে না বলেছি তেঁতুল জল আনতে? বালের হ্যাংওভারকে আমার মাথাটাকে একেবারে চা। কথা শেষ হওয়ার আগেই আবারও ধোঁয়া ছাড়ে। দৃষ্টি স্থির হয়ে আয়েশার উপর। আয়েশা ঢোক গিলে ধমকের তেজে দৌড়ে সেখান থেকে পালায়। যেতে যেতে গালমন্দ করে মনে মনে শোধায়, শালার খাইব বুক বগর, হাঁকবো কি সন্দেহে। ওইসব অখাদ্য না খাইলে কি বড়লোকের ব্যাটার ওর বাথরুমে হিসাব নিকাশ ক্লিয়ার হয় না? শালার ধমক দেয় আমারে। ওই আমারে চিনে? আমি কত বড় পকেটমার জানে? দাঁড়া বেটা, তোর পকেট মাইরা হাতে যদি ভিক্ষার থলে না ধরাই তাহলে আমার নামও আয়েশা না। তিনতলার পুরোটা অতিথিদের থাকার জন্য নির্দিষ্ট, তবে করিডোরের একবারে শেষ মাথায় যে কক্ষগুলো রয়েছে সেগুলো সবসময় তালাবন্ধ। সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ওপরের দিকে একটা রুম আছে যা পুরোপুরি বইয়ে ঠাসা, একটি ছোটখাটো ব্যক্তিগত লাইব্রেরির মতন। দেওয়ালে সারি সারি বুকশেলফ, পুরনো থেকে নতুন নানান ধরনের বই গুছিয়ে রাখা। রুমের মাঝখানে বসার জন্য নরম সোফা, তার কয়েকটি চেয়ার সাজানো। এখানে এখন 3 জন বসে আছে। ফারাজ লম্বা চেয়ারে হেলান দিয়ে বসে, এক পা তুলে অন্য পায়ের হাঁটুর উপরে রেখেছে, হাতের লাল আপেল। মাঝে মাঝে কামড় বসিয়ে রস উপভোগ করছে। তার চোখে কালো সানগ্লাস, গায়ে সি গ্রিন রঙের ফুলহাতা শার্ট, যার হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। অভ্র মোবাইলে মগ্ন। গেমের স্ক্রিনে চোখ আটকে আছে। আঙ্গুলগুলো দ্রুত চলছে। পাবজির উত্তেজনায় সে চারপাশ ভুলে গেছে। তাদের সামনে বসে আছে বজ্র, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম। কিছুক্ষণ নীরবে বসে থাকার পর অবশেষে ফারাজের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কিরে ফারাজ, এখানে ডেকে বসে রেখেছিস কেন? ফারাজের মনোযোগ তার উপর, তখনও তার আপেলের দিকে। তবে বজ্রের গলা শুনে সে ধীর গতিতে সানগ্লাসটা নাকের কাছে নামায়, চোখের উপর তুলে একবার তাকিয়ে ঠোঁটের একপাশে হাসির আভাস ফেলে বলে, ওহে বজ্রপাত, কিছু বলছো নাকি? বজ্র ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে কপালে ভাঁজ ফেলে বলে ওঠে, আরে ভাই, এই ঘরে ডাকলি কেন? ফারাজ এবার আপেলের কামড় বসিয়ে অনায়াসে ভঙ্গিতে বলে, আমি আসছি, তুই আসছিস কেন?
বজ্র কিছুটা রাগ নিয়ে বলল, তুই ডেকেছিস যে? ফারাজ এবার চোখের ওপর দিয়ে সানগ্লাসটা ঠেলে আবারও ঠিক জায়গায় বসিয়ে নেয়। তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, জাহান্নামে ডাকলেও যাবি? যা, না চাইলেও সঙ্গ করে তোকে নিয়ে যাব। লিভিং করি যে তোকে, লাভিং করি যে তোকে। অব্র হঠাৎই এক ঝটকায় ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে ফারাজের দিকে তাকায়। চোখ মুখ বিরক্তি টেনে বলল, এই ভাই, ছোটলোকি কথা বলবেন না। এমনিতেই স্ত্রীহীন এতিম পুরুষ আমি, তার উপর ছোটলোকি ইংরেজি বলে আমার নাড়ি ভুঁড়ি নড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। ফারাজ ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসি দেয়। আসছে আমার বড়লোকের ছাওয়াল, নবাবী সেমাই। অভ্র বিন্দুমাত্র দমে না, গিয়ে গিয়ে তৎক্ষণাৎ জবাব দেয়, আপনার মতন এলাচ হওয়ার থেকে সেমাই হওয়া ভালো। অন্তত গিলে ফেলে পেট থেকে শান্তি পাবো। আপনার মতন গেলার আগে ডাস্টবিনে ফেলে দিতে হয় না। ফেলে দিতে হয়, সরি। ফারাজ ঠোঁটে হাসি মিলিয়ে যায়। সানগ্লাসের ভেতর থেকেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। ফারাজ এক মুহূর্ত চুপ মেরে যায়। ফারাজ কয়েক সেকেন্ড স্থির তাকিয়ে থাকে, তারপর হঠাৎই হাসে। সে এবার বজ্রের দিকে তাকিয়ে বলে, সার্জন, তোমার কাজ হচ্ছে সার্জারি করা। তোমাকে দেশে আনা হয়েছে কেন জানো তো? হ্যাঁ, তোমার কাজ ভাই কিডনি, লিভার, চোখ সবকিছু বের করে আনা, আর আমার কাজ। ফারাজ মুচকি হেসে ফেলে বলে, কলিজা বের করে আমার কাজ। সন্ধ্যা নেমেছে, আকাশ জুড়ে লালচে আভা, যেন রক্তের দগদগে দাগ লেগে আছে। বাতাস ভারী হয়ে উঠেছে অজানা উত্তেজনায়। বাড়িতে এই মুহূর্তে জান্নাত আর মারিয়া ছাড়া কেউ নেই। জান্নাত উঠে গাছগুলো ছাঁটাই করতে ব্যস্ত। চিত্রার হাতে লাগানো গাছগুলো পরম যত্নে ছাড়ছে সে। মেয়েটা কাজে ছিল। হাতে গাছের পরশ পড়তেই তার ফুলে ফলে ভরে উঠত। মারিয়া বারান্দা থেকে কাপড় তুলে ফেলে আকাশের দিকে তাকায়। সূর্য ডুবে গেছে, পাখিরা নিরে ফিরতে ব্যস্ত পায়ে। তবে আকাশের লালচে রং অস্পষ্ট জাগে, অস্বস্তি জাগায় তার মনে। কাপড় গুছিয়ে মারিয়া ঘরের দিকে এগোয়। শ্বশুরটা বিছানায় একা পড়ে আছে। তাকে ওষুধ দিতে হবে। তার আগে একটা কয়েল ধরিয়ে আসতে হবে। বড় ঘরে পা রাখতেই হঠাৎ জান্নাত বাইরে থেকে ছুটতে এসে দরজা বন্ধ করে দেয় প্রচন্ড শব্দে। মুখে ভয় জমে আছে, নিঃশ্বাস স্থির। ভাবি, ভাবি, কারা যেন আইছে। কালো গাড়ি, তাগড়া মরদ, কালো পোশাক পরা, আমাগো বাড়ির দিকে আইতাছে। মারিয়া থমকে দাঁড়ায়, তার দৃষ্টি দরজার দিকে আটকে যায়। পরক্ষণে দরজায় প্রচন্ড আঘাত ধাক্কা দেয় তার কানে, গায়ে, মনে। ধকধক করে ওঠে বুকের ভেতর। ভাবি, ওরা চইল্লা আসছে। জান্নাত ফিসফিস করে, গলাটা আতঙ্কে কাঁপছে। মারিয়ার শ্বাস নিতে ভুলে যায় এক মুহূর্তের জন্য, তারপর আস্তে শোধায়, আবার কোনো বিপদ আইলো না তো?